বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিজওয়ান কাদের। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন উন্নয়ন কর্মী তানভীর হোসেন এবং সিনিয়র সাংবাদিক মাজহার মিলন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা আজকে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো সম্পর্কে একটু শুরুতেই জেনে নেব। এর মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। শনিবার ভোর থেকে সেখানে ভিড় জমতে থাকে, শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদি। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে সেটি যেন কোনোভাবেই নষ্ট না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে বা সচেতন থাকতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন আইন উপদেষ্টা। এর বাইরে রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। শনিবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়েছে, গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। পাশাপাশি গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ পুলিশের এলিট ফোর্স র্যাব বিলুপ্তিরও সুপারিশ জানিয়েছে কমিশন। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদনটি তৈরিতে এখন পর্যন্ত প্রাপ্ত 1676টি অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সদস্যরা। এর বাইরেও আমরা আলোচনায় রাখবো যেসব বিষয়ের মধ্যে, তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি আলোচনার প্রসঙ্গ হতে পারে এমন ঘটনা হলো ঢাকার যানজট নিয়ন্ত্রণে সামরিক বাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন বাহিনীর সদস্য যারা কর্মজীবনে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন তাদের নিয়ে কমিউনিটি পুলিশিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে বিভিন্ন বাহিনীর ট্রাফিক শাখায় কর্মরত অবসরপ্রাপ্ত সদস্যদের তালিকা তৈরির কাজ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকারি বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য যাদের বয়স অনূর্ধ্ব 50 বছর তাদের ফিরিয়ে আনা হবে। এই তালিকায় রয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি, আনসার ও ভিডিপি, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী। তালিকা করার দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপিকে। গত 24 নভেম্বর অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চতুর্থ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এই কমিটির আহ্বায়ক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এর বাইরে রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটি তাদের কাজের উপর নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতের শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। এই দেশের মানুষ তার বিচার করবে বলে তিনি দাবি করেছেন। এই সময় সার্জিস বলেন, গণ অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেও ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন সার্জিস আলম। এছাড়াও রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে তারা সরে যাবেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটি নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই বলে তিনি দাবি করেছেন। তিনি বলেন, তাদের প্রথম কাজ হলো দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। আরো একটি প্রসঙ্গ আমরা আলোচনায় আনবো। হ্যাং আউট ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাড়ি প্রবেশে বিধিনিষেধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন বিকেল থেকে রাত 10টা পর্যন্ত, বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত গাড়ি প্রবেশে সীমিত রাখার ঘোষণা দিয়েছে প্রক্টর দপ্তর। শনিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্র, শনি এবং সরকারি ছুটির দিনগুলোতে বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত এবং অফিস চলাকালীন দিনগুলোতে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টিকার যুক্ত গাড়ি, জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক সহ অন্যান্য সরকারি গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতর প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর বাইরে আমরা সবশেষ একটি বিষয়ে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতায় অন্তর্বর্তী সরকার 1 ইঞ্চিও আটকাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, জুলাইয়ের 14 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত একটি ভয়াবহ সময় পার করেছে বাংলাদেশ। আর সবাই ট্রমার মধ্যে ছিল জানিয়ে মুখটাকে বন্ধ করে রাখতে যা ইচ্ছে তাই করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অনেকে তাদের দালাল হিসেবে, অনেক সাংবাদিকই দালাল হিসেবে কাজ করেছেন, সাংবাদিকতা করতে গিয়ে দালালি করেছেন, এমন কথাও তিনি বলেছেন। অনেক সাংবাদিক কিন্তু স্বৈরাচারের সঙ্গে তেল যুদ্ধে নামতে পারেননি, কম তেল হলে আউট, 15টি বছর ধরে এভাবে কাটিয়েছেন বলে তিনি, মানে সাংবাদিকরা এভাবে কাটিয়েছেন বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন এমন একটি বাংলাদেশ চান তারা, অন্তর্বর্তী সরকার এমন একটি বাংলাদেশ চায় যেখানে কোনো গণমাধ্যম কর্মী যাতে আহত না হন, যারা সংবাদপত্র চালান তাদের একটি বড় দায় রয়েছে। মালিকপক্ষ সাংবাদিকদের সেফটি ইকুইপমেন্ট পর্যাপ্তভাবে দেন না, ভিজে যে রিস্ক নিয়ে, মানে যে ঝুঁকি নিয়ে সংবাদ কভার করেন সাংবাদিকরা, সেই রিস্ক যেন, সেই রিস্কের দায়ভার কেউ নেয় না, কোনো প্রতিবেদককে যেন সেফটি গিয়ার বাদে সংবাদ কভার করতে না করা হয়, সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। এবং বাংলাদেশের সবাই যেন প্রত্যেকটি ঘটনা রিস্ক ফ্রি ওয়েতে কভার করতে পারেন। এই ছিল মোটামুটি বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে। আমি শুরুতেই উন্নয়ন কর্মী তানভীর হোসেনের কাছে জানতে চাইব যে আজকে যে শহীদ বুদ্ধিজীবী দিবসে আপনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে যে রাষ্ট্র গঠন হয়েছে, যে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে, সেটি যেন কোনোভাবে নষ্ট না করা হয়। আপনার কি মনে হয় যে এই যে সুযোগ, দ্বিতীয় সুযোগ এসেছে, সেটি প্রপারভাবে কাজে লাগানো যাচ্ছে? ধন্যবাদ সবাইকে। তো এটা উনি যে বক্তব্যটা দিয়েছেন, এটা আমার কাছে মনে হয় যে একটু রাজনৈতিক বক্তব্য। এটাকে আমি সম্পূর্ণরূপে এই কারণে গ্রহণ করতে পারছি না। উনি যদি বলতেন যে 1971 সালে যে আমাদের কাছে যে পরিমাণ তথ্য বাংলাপিডিয়া বা অন্যান্য মাধ্যমে রয়েছে, সেখানে 1111 জন বুদ্ধিজীবীকে হত্যা করার তথ্য রয়েছে। কারা হত্যা করেছে সেখানে আমরা রাও ফরমান আলীর নাম জানি, আমরা সেখানে নাম জানি আপনার আল বদর আর শামস, তাদের কথা আমরা জানি। সো তাদের বিচারের বিষয়ে কিন্তু উনি কিছু বলেননি। সো আপনি যদি প্রথম আপনি যেটা বললেন দ্বিতীয় সুযোগ, তো প্রথম সুযোগের যে সমস্যাগুলো রয়ে গেছে, সেটাকে আপনি যদি সমাধান করতে না চান বা সেটাকে যদি আপনি ইগনোর করতে চান, তাহলে দ্বিতীয় সুযোগটা আপনি কখনোই কাজে লাগাতে পারবেন না। দ্বিতীয় সুযোগ তো সবসময় অধরা থেকে যাবে। সো প্রথম সুযোগের যে বিষয়গুলো আমাদের এখনো অমীমাংসিত রয়ে গেছে, যারা যেসব রাজনৈতিক দল এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, যারা আর্টিকেল লিখেছে তৎকালীন পত্রিকায় বদলের উপরে, তারা কি আসলে ক্ষমা চেয়েছেন? তো তাদের সাথে সম্পৃক্ত থেকে যখন একজন উপদেষ্টা বলবেন যে দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে, তাহলে প্রথম সুযোগকে কি আমি অস্বীকার করছি? আর প্রথম সুযোগকে যদি আমি অস্বীকার না করি, তাহলে বাংলাদেশের যে 18 কোটি মানুষের মনে যে প্রশ্ন রয়ে গেছে এতদিন ধরে, বা যে প্রচেষ্টা শুরু হয়েছে তার আগ থেকে, সেই প্রচেষ্টার প্রতি বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কি মানে পজিশনটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আসিফ নজরুল সাহেব বক্তব্য আমরা পেয়েছি, কিন্তু একই সাথে আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের কোন নেতৃবৃন্দকে, আমার যদি ভুল না হয়ে থাকে, তারা কেউ সেখানে যাননি। আপনার হলো বুদ্ধিজীবী স্মৃতি সৌধে তারা যাননি। সুতরাং সেখানে আসিফ নজরুল সাহেব যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র হিসেবে এই কথাগুলো বলেন, তখন সেই জায়গাটাতেও কিন্তু সংশয় থেকে যায়। সো উনি যেটা বলেছেন দ্বিতীয় সুযোগ, সেটাকে আমরা ওয়েলকাম করতে রাজি আছি, কিন্তু আমি মনে করি একজন অবজারভার হিসেবে যে প্রথম সুযোগের অমীমাংসিত প্রশ্নের দিকেও তাদেরকে অবশ্যই মনোযোগ দিতে হবে। প্রথম সুযোগকে এড়িয়ে যে দ্বিতীয় সুযোগকে কখনোই আপনি এস্টাবলিশ করতে পারবেন না। জি, থ্যাংক ইউ। আপনার কাছে আবারও ফিরছি। মাঝার মিলন, আমি এই একই প্রসঙ্গে আপনার কাছে একটু আসবো। এর মধ্যে একটি রেফারেন্স দিয়ে আমি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি, তিনি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, তিনি বলেছেন যে বুদ্ধিজীবী হত্যার নিরপেক্ষ বিশ্লেষণ করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন যে 14 ডিসেম্বর বেছে বেছে জাতি সূর্য সন্ধান বুদ্ধিজীবীদের যে হত্যা করা হয়েছে, যে সেটি সেই ঘটনার নিরপেক্ষ বিশ্লেষণ করার অনুরোধ। কেমনভাবে এই বিষয়টি দেখছেন, এবং যে বিষয়টাতে আমরা কথা বলছিলাম যে রাষ্ট্র গঠনের অন্তর্বর্তী সরকারের যে দ্বিতীয় সুযোগ কাজে লাগানোর প্রসঙ্গে, এই বিষয়টাই তো আপনি একটু আলোকপাত করবেন। আমি তানভীর ভাইয়ের আলোচনার শেষাংশ থেকে যদি শুরু করি, তাহলে আমার মনে হয় যে আলোচনাটা সুবিধা হবে। সেটা হচ্ছে যে দেখুন, 1971-এর পরে, মুক্তিযুদ্ধের আগে পরের সময়গুলোর পরে এখন পর্যন্ত গত 54 বছরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ নিয়ে যেটি করেছে, সেটি আসলে রাজনীতি হয়েছে।
এটি আমি সরলভাবেই বলতে চাই। আহ, তথাকথিত আম, যুদ্ধাপরাধীদের বিচার, তারপরে আল বদর আল শামস কিংবা রাজাকারদের চিহ্নিতকরণ, এই জায়গাগুলোতে আসলে কতখানি কংক্রিটলি আমরা কাজ করেছি, কতখানি নিরপেক্ষভাবে কাজ করেছি, আর কতখানি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারগুলোকে আমরা বিশ্লেষণ করেছি কিংবা সেটার বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে গেছি, সেই বিষয়গুলো তো আমরা সবাই দেখেছি, জানি। তো এর মধ্যে যে রাজনীতিটুকু ছিল, সেই রাজনীতিগুলো আসলে আড়াল করা যায়নি, এখনো যাচ্ছে না। এবং এই যে দ্বিতীয় সুযোগের কথা বলা হয়েছে, তানভীর ভাইয়ের কথা মতোই যদি বলি যে আমাদের রাজনৈতিক দলগুলো প্রথম সুযোগটাকে হেলায় হারাননি শুধুমাত্র, সেটি নিয়ে রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে একটি বিভাজিত পথের দিকে ঠেলে দিয়েছেন। বাংলাদেশ আসলে কনফিউজড এখন, কোন পথে এগুলে তাদের মুক্তি মিলবে, কোন পথে এগুলে একটি সত্যিকারের কি বলা যায় হচ্ছে সুরাষ্ট্র গঠন করা সম্ভব হবে। তো সেই জায়গার কনফিউশন গুলো আমাদের আগের রাজনৈতিক দলগুলো যেভাবে আমাদেরকে দিয়ে গেছে, একজন এক পক্ষ মুক্তিযুদ্ধের যে এই বিরোধী শক্তিগুলো ছিল তাদের সাথে মিত্রতা করেছে কিংবা তাদের সঙ্গে হাত ধরাধরি করে এটেছে, অপরপক্ষ সেটি নিয়ে শুধুমাত্র মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যতগুলো আহ এটাকে ডিসপিউটস বলবো আমরা, সেগুলো নিয়ে যেভাবে রাজনীতি করেছে সেটি আসলে আমাদেরকে শেষ পর্যন্ত হতাশ করেছে। আরো একটি বড় বিষয়, আমি আসলে বিশ্ব জুড়ে বিভিন্ন যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলো আছে কিংবা যুদ্ধের পরবর্তীতে তাদের গঠন প্রক্রিয়ার কথা যদি আমরা চিন্তা করে দেখি, আমরা দেখেছি যে বড় দেশগুলো যেগুলো আসলে সত্যি সত্যি উন্নতির পথে হেঁটেছে, সেগুলো এক ধরনের রাজনৈতিক রিকনসিলিয়েশনের ভিতর দিয়ে গেছে। আমরা কখনোই আমাদের এই জাতি গঠনের কিংবা রাষ্ট্র গঠনের পথে কোনো ধরনের রিকনসিলিয়েশনের কোনো সুযোগ কিংবা ভাবনা মাথায় রাখিনি, বরং বিভাজনের যে রাজনীতিটি আমরা করে এসেছি সেটি আমাদের কাছে সবসময় প্রকট ছিল। এটি একটা দৃষ্টিভঙ্গি। আর একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অতি অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধে যারা কিনা আমাদের বিরোধিতা করেছে, যারা বাংলাদেশের পক্ষ নেয়নি এবং পরবর্তীতে বাংলাদেশের বিপক্ষে থেকে বাংলাদেশকে বিভিন্নভাবে এগিয়ে যাওয়ার পথে প্রতিকূলতা তৈরি করেছে, সেই জায়গাগুলোর অবশ্যই বিচার হওয়া উচিত ছিল, কিন্তু সেই পথে আমরা হাঁটিনি। সুতরাং 54 বছর পরে এসে যদি আমাদের আবার 54 বছর আগের যে ঘটনা প্রবাহ ছিল, যে অপরাধ ছিল, সেগুলোর দিকেই আবারও পুরোপুরি মনোনিবেশ করতে হয়, তাহলে আমাদের যে ভবিষ্যতের বিনির্মাণ সেটি আসলে কতটুকু সম্ভব হবে, সেই বিষয়ে আরেকটি সংশয় থেকে যাবে। আমার আহ, মনে হয় যে আহ, আমি যদি শেষ করি যে অতি অবশ্যই 71-এর অমীমাংসিত বিষয়গুলোর অবশ্যই মীমাংসা হওয়া দরকার, অন্তত ইতিহাসটুকুকে সঠিকভাবে পর্যালোচনার জন্য হলেও, ভবিষ্যতের বাংলাদেশকে সঠিক পথে নেওয়ার জন্য হলেও সেই বিষয়গুলোর একটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং সেটার কি বলা যায় যদি বিচারিক প্রক্রিয়া গৃহীত হয় সেটিকে যেমন গুরুত্ব দিতে হবে, পাশাপাশি সবার আগে দরকার এখন আমাদের বাংলাদেশকে নতুন পথে কিভাবে নতুন একটি কাঠামো দেওয়া যায়, যে কাঠামোর ভেতরে আসলে যে বৈষম্য, যে বিভাজনের রাজনীতি এতদিন আমরা দেখে এসেছি, সেটি থেকে বের হয়ে একটি ঐক্যের পথে, একটি শান্তির পথে এবং একটি ইতিবাচক মানবিকতার মানসিকতার বাংলাদেশের দিকে কিভাবে রওনা হবো আমরা, সেটির আসলে পর্যালোচনা খুব জরুরি। সেই পথ নির্মাণটা খুব বেশি জরুরি হয়ে পড়েছে এখন, কারণ আমাদের 54 বছরের ইতিহাস আসলে সুখকর নয়। আপনার কথা প্রসঙ্গেই আমি যেটি বলতে চাচ্ছিলাম যে একটি বিষয় কিন্তু সামনে চলে আসছে আপনাকে, আমরা এরই মধ্যে জেনেছি যে মানে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুমের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি, এটি নিয়ে কমিশন একটি রিপোর্ট দিয়েছে আজকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। এটি হচ্ছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এই প্রতিবেদনে বলা হয়েছে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়া গেছে। এই বিষয়টি যদি চলে আসে সামনে, তো বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য হলেও কি এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের? আবার শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বাস্তবতাটা কতটুকু মনে করেন আপনি? রিজওয়ান, দেখুন, বাংলাদেশে গত 15 বছরে যে গুম হয়েছে এ বিষয়ে তো আপনি সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন মাঠে, ক্রাইম রিপোর্টার হিসেবে আপনি সুখ্যাতি ছড়িয়েছেন। আমি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেছি, আপনারা জানেন যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করার চেষ্টা করেছি। দেখুন, এটি আসলে খালি চোখেই বোঝা যায় যে রাষ্ট্রে গুমের পর গুম হয় এবং রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাষ্ট্রের যারা মাথা, সেটা রাজনৈতিক নেতৃত্বই হোক কিংবা সরকার প্রধান হোক, তারা যখন বিষয়গুলোকে অস্বীকার করবেন কিংবা সেই বিষয়গুলোকে নানানভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করেন, সুতরাং সেই প্রক্রিয়ায়, এই গুমের প্রক্রিয়ায় রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা এই সরকার প্রধান কিংবা এই রাষ্ট্রের যারা চালিকা শক্তি ছিলেন তাদের যে এক ধরনের সংযুক্তি ছিল, সেটি কিন্তু আসলে অস্বীকার করার উপায় নেই। আমরা যদি গুম কমিশন কি রিপোর্ট দিয়েছে সেটির দিকে নাও তাকাই, গত 15 বছরের যে ঘটনা প্রবাহ, তাদের যে সেগুলোকে বৈধকরণের প্রক্রিয়া এবং যে ধরনের বক্তব্য বিবৃতি তারা বিভিন্ন সময় দিয়ে গেছেন, সেগুলো কিন্তু আসলে তাদের অন্তর্ভুক্তিকে অনেকখানি স্টাবলিশ করে, এটি নিশ্চয়ই আপনারা মানবেন। আরো একটি বিষয় যে
গুম কমিশনের রিপোর্ট না শুধুমাত্র, রাজনৈতিক কিংবা অরাজনৈতিক অনেক অপরাধের ঘটনা বাংলাদেশে ঘটেছে। আপনি আম, তথ্যচিত্রটি নিশ্চয়ই আপনার মনে আছে, আল জাজিরা যেটি করেছে সর্বশেষ এই গুমের অবস্থা নিয়ে। সেখানে কিন্তু একজন আম, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন বেশ সিনিয়র সদস্য, যিনি কিনা এই গুমের সাথে যুক্ত ছিলেন একটা সময়, তিনি কিন্তু একেবারেই খোলাখুলি স্বীকার করেছেন যে এটি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একবারে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত এটি নিশ্চিত হয়ে তারপরে তারা কাউকে তুলে নিতেন এবং তাকে গুমের ভিতর দিয়ে এই এই প্রক্রিয়ার ভিতরে ঢোকাতেন। সুতরাং সেটিকে আমি কতখানি, নিশ্চয়ই সেটিকেও ক্রস চেক করার ব্যাপার আছে, কিন্তু একটা প্রতিবেদন এসেছে এবং এই ক্রস চেক গুলো অবশ্যই হওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী জানতেন না, প্রধানমন্ত্রী জানতেন না যে কাউকে গুম করা হবে, সেটি রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ যাই হোক না কিসের জন্য, রাষ্ট্রযন্ত্র তাদের পরিচালনার ক্ষেত্রে যেভাবে তারা পরিচালনা করতে চান তার বিপক্ষে কেউ দাঁড়ালে তাকে কিভাবে শায়েস্তা করা হতো গত 15 বছরের বাংলাদেশ, সেটির উদাহরণ হয়ে রয়েছে। সুতরাং এই যে গুম কমিশনের যে রিপোর্ট, সেটি আসলে খুব অনুমিত ভাবেই এই সংযুক্তি পাওয়ার কথা ছিল এবং পেয়েছে। এবং আহ বাংলাদেশের রাজনীতিতে যদি আহ শেখ হাসিনার অন্তর্ভুক্তি আবারও নতুন করে চিন্তা করতে হয়, তাহলে তাকে অবশ্যই এই বিচারিক প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে হবে। এবং আমরা মনে করি 71-এর প্রথম স্বাধীনতায় আমাদের বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের গণমানুষের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিলেন তাদের যেমন বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল, যে অবস্থান থেকে আমরা 2013 সালে বড় একটি আন্দোলন করেছিলাম এবং তার মাধ্যমে সরকার সেই সময় আহ অনেক, আমরা শুনি যে সেই সময় নানান কথাবার্তা উঠেছিল যে সরকার আসলে তাদের সাথে এক ধরনের সন্ধির ভিতর দিয়ে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে গেছে। কিন্তু 2013 সালের ফেব্রুয়ারির কথা আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা যে আন্দোলন করেছিলাম, আমাদের গণমানুষ, আমাদের তরুণেরা যে আন্দোলন করেছিল সেই সময় কিন্তু এই যুদ্ধাপরাধীদের বিচার অনেকখানি এগিয়ে এসেছিল। এবং 2000, এই যে গত 15 বছর ধরে 2008 থেকে শুরু করে 2009 থেকে শুরু করে 2024-এর আগস্ট পর্যন্ত বাংলাদেশের গণমানুষের বিপক্ষে যে সরকার অবস্থান নিয়েছিল, যে সরকার প্রধান অবস্থান নিয়েছিল, তারও বিচার হতে হবে। যদি আমরা এটিকে, আমি আসলে স্বাধীনতাকে প্রথম স্বাধীনতাকে দ্বিতীয় স্বাধীনতার সাথে মেলাতে চাই না, কারণ দুটি ভিন্ন প্রেক্ষাপট ছিল। কিন্তু যদি মানে রূপকর্থেও যদি আমরা দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমরা বলি, তাহলে অতি অবশ্যই 71-এর গণহত্যাকারীদের যেমন বিচার হয়েছিল, বিচারিক প্রক্রিয়ার মধ্যে তাদেরকে যেতে বাধ্য করা হয়েছে, অবশ্যই নতুন বাংলাদেশেও এই বিভিন্ন সময়ে যে গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গণমানুষকে যে ধ্বংসযজ্ঞের ভিতর দিয়ে, হত্যাযজ্ঞের ভিতর দিয়ে যেতে হয়েছে, সেটিরও বিচার হতে হবে। হ্যাঁ, শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতেই হবে। এটি সাধারণ চাওয়া। এটি হ্যাঁ, একটি একটি স্বাধীন দেশের খুবই সাধারণ চাওয়া হচ্ছে যে কেউ যদি অনেক মানুষকে হত্যার সঙ্গে সংযুক্ত হয়ে থাকেন, কেউ যদি অনেক মানুষকে গুমের সঙ্গে সংযুক্ত হয়ে থাকেন, তার অবশ্যই সাধারণভাবেই বিচার হওয়া উচিত। এর কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নেই আসলে। আমি একজন গণমানুষ হিসেবে এই এই দাবিটুকু তুলবো, সেটি যেই হোক না কিসের জন্য, শেখ হাসিনা হতে পারেন, খালেদা জিয়া হতে পারেন, হুএভার অর হোয়াটএভার হি অর শি ইজ। মাজার মিলন, আপনার কাছে আবার ফিরছি। আমি এই বিষয়ে তানভীর হোসেনের কাছে একটু জানতে চাইবো যে এই যে উনি যেটা বলছিলেন যে বিচারের মুখোমুখি হতেই হবে, কিন্তু সেইটির বাস্তবতাটা কতটুকু? বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, তাকে বিচারের মুখোমুখি করা, এই প্রত্যাশার বিপরীতে বাস্তবতাটা যদি একটু বিশ্লেষণ করতেন। হ্যাঁ, থ্যাংক ইউ মাঝার ভাইকে অনেক ধন্যবাদ। যেই জায়গাটাতে আসলে সমস্যা আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হলো গণমানুষের প্রত্যাশা বনাম ফৌজদারি অপরাধ। আমরা যখন গুমের কথা বলি, খুনের কথা বলি, এগুলো সব কিন্তু ফৌজদারি অপরাধ। আর যে রিপোর্টটা আজকে দেওয়া হলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেই রিপোর্টটা হলো আনফোল্ডিং দ্য ট্রুথ, কিন্তু আনপ্রেডিক্টেড না, খুবই প্রিডিকশন যেগুলো ছিল সেই প্রিডিকশন গুলো এসেছে। এখন প্রবলেম যেটা যে জায়গাটাতে বারবার হচ্ছে, আপনি যখন গণমানুষের কথা বলেন তখন আসলে আপনি বলেন যে একজন মানুষের পিছনে তার সমর্থন কতখানি আছে। সমর্থনের একটা অদ্ভুত বিষয় হলো যে সমর্থন কখনো কমে যায়, কখনো বেড়ে যায়, কারণ গণমানুষের আবেগ সেখানে সম্পৃক্ত থাকে। তো সেই জায়গাটাতে একটা বড় সমস্যা রয়ে যাচ্ছে বারবারই, যে গণমানুষের আবেগ দিয়ে বিচার করা যাবে না, বিচার করতে হবে আইনের মানদণ্ড দিয়ে। আইনের মানদণ্ড দিয়ে যখন আপনি বিচার করবেন তখন আপনি যে কারোই বিচার চাইতে পারেন, আমার যেমন বিচার চাইতে পারেন, আমি আপনার বিচার চাইতে পারি যদি আমরা সংক্ষুব্ধ হই। এখন যিনি সংক্ষুব্ধ তিনি যখন মামলা করেছেন এবং সেই মামলায় উনি জানেন না আসলে যে এই মামলাতে অপরাধী কারা কারা আছেন, মানে কাদের কাদের বিরুদ্ধে উনি মামলা করেছেন। সো সেই জায়গাগুলো আসলে প্রমাণ করা এবং প্রমাণ। তানভীর ভাই, একটুখানি থামিয়ে দিই আপনাকে। এই এখন যে মামলাবাজির যে একটা উৎসব চলছে,
এই উৎসবেই আসলে এই যে সত্যিকারের যে নিরপেক্ষ একটি বিচার, যেটি আপনি বলছেন যে আইনের দৃষ্টিতে যে বিচার হওয়া উচিত, সেই বিচারের পক্ষে প্রধান বাধা হয়ে উঠবে বলে আমার ধারণা অন্তত। কারণ আমি এই মামলাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি, একটু খোঁজ খবর যতটুকু পেয়েছি, আমরা বেশ কিছু রিপোর্টও করেছি। এই যে মানে গণমামলা এবং এই যে মামলা বাণিজ্য, এই মামলা বাণিজ্য আসলে এই সত্যিকারের বিচারের পথটা অনেকখানি রুদ্ধ করে দিতে পারে। এটি একটা টিপ্পনী কেটে গেলাম আমি আসলে। না, ধন্যবাদ ধন্যবাদ, এটা আপনি ডেফিনেটলি একটা ভালো ভালো পয়েন্ট যোগ করেছেন। সো যখন আপনি বিচারের প্রসঙ্গ আনবেন তখন কিন্তু অনেকগুলো প্রসঙ্গ চলে আসবে। আমাদের দেশে যেটা আমার কাছে যেটা মনে হয়, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে, আমরা তদন্ত কাজে আমরা খুবই দুর্বল, এবং আমরা তদন্ত রিপোর্ট গুলো এমন ভাবে করি যেখানে আসলে যে কোনো বিষয় আসামিকে আমরা একটা খুব ভালো সুযোগ রেখে দিয়ে আমরা তদন্তগুলো খুব নিরপেক্ষ হয় বলে আমার মনে হয় না অন্তত পক্ষে। একটা বড় বিষয় হলো যে যখন 5ই আগস্টের পরে কিন্তু একটা এনআরকি গেল, এখন একটা স্টেবল পজিশন আমরা দেখছি। সেখানেও কিন্তু অনেক হত্যাকাণ্ড হয়েছে, এবং সেগুলো কিন্তু অনেক বেশি নির্লিপ্ততা আমরা দেখতেছি সরকার এবং বর্তমান সময়ে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের ক্ষেত্রে। আমার যেটা আশঙ্কার বিষয় সেটা হলো যে আহ, সবাই যেভাবে দাবি করছেন যে আহ, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচার করা হবে, এবং সেই দাবিটা কিন্তু এইটা গণজোয়ার বা গণ আকাঙ্ক্ষার প্রত্যাশার জায়গা থেকে বলা হচ্ছে বারবার। কিন্তু গণপ্রত্যাশা যদি এর বিপরীতে যায় তখন সেটাকে সামাল দেয়া সরকারের পক্ষে কতটা সম্ভব হবে। সো আমি যেটা মনে করি যে গুম খুনের যে বিষয়গুলো আসছে সেখানে এই সো কল প্রিডিকশন ফর্মুলা থেকে বের হয়ে আসতে হবে। এখানে প্রত্যেকটা গুমের পিছনে আমরা সবসময় রাষ্ট্রীয় ইন্টারেস্টের কথা বলি, পলিটিক্যাল ইন্টারেস্টের কথা বলি, ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট থাকতে পারে, কর্পোরেট ইন্টারেস্ট থাকতে পারে, অনেক ধরনের ইন্টারেস্ট থাকতে পারে একজন মানুষকে গুম করার পিছনে, খুন করার পিছনে। তো তার সেখানে কোন মোটিভটা কাজ করেছে, কারা জড়িত ছিল? বাংলাদেশের পুলিশ কিন্তু অনেকগুলো আনসিন ক্রাইমের খুব ভালো সমাধান করেছে, লাইক একেবারে কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, কিন্তু তারা খুব যুক্তি দিয়ে, তারা খুব ধরে ধরে সেটাকে ফরম্যাট অনুযায়ী বের করেছে যে কারা এর মধ্যে দায়ী ছিল। তা আমরা যখন এই কেসের কথা বলি যে 700 বা 1000 কেস, তো 700 বা 1000 কেস তো বেশি না, এখানে 7 লাখ বা আপনার 7000 কেস না। তো তানভীর হোসেন, 700 বা আমরা 1000 কেস আমরা বের এই করা যাবে না আলোচনাটা এমন তো আরো না। এগিয়ে নেব। আমরা একটু সময় সংক্ষিপ্ততার কারণে আমাদের একটু বিরতিতে যেতে হবে। বিরতি থেকে ফিরে এসে আমরা আবার আলোচনাটা এগিয়ে নিচ্ছি। দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, সময় হলো আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে একটি বিরতি নেওয়ার। সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও ফিরে এলাম বিরতির পরে। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন উন্নয়ন কর্মী তানভীর হোসেন এবং সিনিয়র সাংবাদিক মাজহার মিলন। শুরুতে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আবার একটু ফিরে যাব আমি তানভীর হোসেনের কাছে। তানভীর হোসেন, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম, আপনি আপনার কথাটি শেষ করতে পারেননি। গুম খুনের যে বিচারহীনতার যে সংস্কৃতি নিয়ে একটু বলবেন। জি, আমি আসলে আমার বক্তব্যটা এই বলে শেষ করতে চাই যে যে কোনো বিষয় যখন আমরা তদন্ত কমিশন করা হয় সেখানে দুটো বিষয় থাকে, একটা হলো রিয়েল ইনভেস্টিগেশন আর একটা হলো জনতুষ্টিবাদ। সো যে রিপোর্টটা আজকে সাবমিট করা হলো, যেভাবে মেনশন করা হলো, সেখানে আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি জনতুষ্টিবাদ বা পপুলিস্ট কনসেপ্ট থেকে রিপোর্টটা সাবমিট করা হয়েছে। যাদের নাম এখানে বলা হয়েছে তারা সবাই সরকার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা। কিন্তু আপনি যখন এই বিষয়টা নিয়ে গভীরভাবে আপনি পর্যবেক্ষণ করবেন, সেখানে যখন আপনি এটাকে বিচারের কাঠামোতে আনতে চাইবেন, তখন এখানে উভয় পক্ষের যুক্তি তর্কের মধ্য দিয়ে বিচার তার হলো যে নিজস্ব গতিতে চলবে। সুতরাং এই তদন্ত কমিশন অনেক বেশি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার দিকে মনোযোগী ছিল, এই বিষয়টা এটা একেবারে ক্লিয়ার। এটাই বলতেছিলাম যে এটাই প্রিডিকশন। সো আমার মনে হয় যে যদি তারা নতুন কোনো তথ্য, যেটা অভূতপূর্ব, যেটা আমরা এর আগে শুনিনি, আসলে যেটা হয়েছে কিংবা যেটা কে তারা কিভাবে ক্লুটা ফাইন্ড আউট করলো, সেই বিষয়গুলোকে যদি তারা সামনে আনেন, তাহলে এই বিষয়ে আসলে যথাযথ মতামত দেওয়াটা আমাদের পক্ষে সহজ হবে। জি, আমরা একটু ধন্যবাদ। প্রসঙ্গ বদলে ফেলতে চাই। আমরা একটু নির্বাচন প্রসঙ্গে আসতে চাই। নির্বাচন প্রসঙ্গ বলছি, বলতে পররাষ্ট্র কাদের উপদেষ্টা ভাই, তৌহিদ কাদের ভাই, হোসেন বলেছেন। জি জি, কাদের ভাই, হ্যাঁ একটুখানি আমি তানভীর ভাইয়ের আলোচনার ওই মানে পাদটিকায় আছি যে দুই আর কি। আচ্ছা, ঠিক তাহলে আছে। আমার এই জায়গায় একটুখানি কথা রয়েছে যে নিশ্চয়ই জনতুষ্টিবাদ তো আমাদের রাজনীতির প্রধান মানে উপকরণ, এটা ঠিক আছে, এবং রাজনীতি চলবেই।
আমরা এই বিচারটি আসলে রাজনীতিহীন ভাবেই দেখতে চাই, এবং সত্যিকারের আম, সত্যিকারের যে যেটি বললেন আপনি, যে হচ্ছে যে এটি একটি ক্রিমিনাল অফেন্স, এই ক্রিমিনাল অফেন্সেই এই বিচার হওয়া উচিত। আরো একটি কথা, যে রাষ্ট্রের প্রয়োজনের কথা বলা হয়, রাষ্ট্রের প্রয়োজনে কখনো কোনো নাগরিককে গুম করতে হবে, দুম করে বাসার থেকে ধরে নিয়ে আসতে হবে, রাষ্ট্র এই অনুমতি দেয় না। রাষ্ট্রের প্রয়োজনেও না, কারোর প্রয়োজনেও না। সুতরাং যেটি হয়েছে, যা হয়েছে, সেখানে যাদের সম্পৃক্ততা রয়ে গেছে, এটি যেমন এক ধরনের প্রেডিকশন তো ছিলই, কিন্তু আমার মনে হয় যে গুম কমিশন এখন যেভাবে কাজ করেছে, তারা আসলে প্রাথমিক একটা আম, কি বলে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে, এবং সবার সঙ্গে কথা বলে এটি আসলে একটি প্রাথমিক অনুসন্ধান মাত্র। এটি নিয়ে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া দরকার, এবং অতি অবশ্যই একবারে স্বাভাবিক যেভাবে অন্যান্য ক্রিমিনাল অফেন্সের বিচার হয় সেভাবেই বিচার হতে হবে, কিন্তু বিচার হতে হবে। হ্যাঁ, এটি আসলে বিচার থেকে জরুরি বেরিয়ে আসার বিষয়। কোনো সুযোগ নেই, তবে তদন্ত কোনো সুযোগ প্রক্রিয়াটা নেই। মানে কোনো দিক থেকে যেন কোনোভাবেই নেই। পুঙ্খানুপুঙ্খ সেটা হয়, জনগোষ্ঠীবাদী হোক, সেটি আসলে রাজনীতিবাদী হোক। প্রত্যাশা। তো প্রসঙ্গ জি। একটু বদলাচ্ছি, মাঝার মিলন, যেটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাবে অন্তর্বর্তী সরকার, এটি শুরু থেকেই বলে আসছে তারা। তবে অন্তর্বর্তী সরকার ঠিক কতদিন থাকবে তার সুনির্দিষ্ট কোনো ল্যান্ডমার্ক যেহেতু নেই, সেহেতু জনগণ একটি অনিশ্চয়তার মধ্যে আছে, এবং শুধু জনগণই না, বিশিষ্ট সবাই, বাংলাদেশের নাগরিকরা সবাই একটি অনিশ্চয়তার মধ্যে আছে যে আদৌ কবে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলোও কিন্তু বিভিন্নভাবে এই নির্বাচন অনুষ্ঠানের দিকেই মত দিচ্ছেন। তো নির্বাচন কবে নাগাদ হবে, বা সরকারের এই বিষয়টি কি এখনই পরিষ্কার করা উচিত কিনা, যেটি ইউনূস সাহেব মানে চিফ অ্যাডভাইজার যিনি, উনি বলেছেন যে উনি বিস্তারিতই বলেছেন, আল জাজিরাকেও তিনি জানিয়েছেন বিস্তারিত যে কবে নাগাদ এই সংস্কার কাজ শেষে নির্বাচনের দিকে এগিয়ে যাবে। আবার একটি কথা উনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো চাইলে উনি এখনই নির্বাচন দিয়ে দিতে পারেন। তো সবকিছু রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দিয়েছে। তো এই যে একটি অবস্থা, এই সামগ্রিক ব্যবস্থা থেকে উত্তরণের দিকে যাওয়া, নির্বাচনে গণতান্ত্রিক অবস্থায় ফিরে যাওয়ার মানে পথটা কি তৈরি হচ্ছে বলে আপনার মনে হয়? কাদের ভাই, আমি আসলে এই সরকার সম্পর্কে এখনই আসলে কোনো ধরনের কোনো জাজমেন্টে যেতে আগ্রহী নই। কারণ কি, কারণ আসলে যে অবস্থার ভেতর দিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশে আমরা প্রবেশ করেছি, এই আগস্ট পরবর্তী বাংলাদেশে এসেছে, সেখানে আসলে একটি সরকারকে মূল্যায়ন করার জন্য এটি আসলে খুবই কম সময়। তবে সেই সাথে এটাও বলতে হবে যে সরকার আসলে এই যে তাদের প্রথম যে 3 মাস 4 মাস পার করে ফেললো, এই 4 মাসে আসলে তারা খুব বড় একটা সময় জুড়ে তারা জানতো না যে তারা আসলে কি করণীয়, কি করতে যাচ্ছেন। এক ধরনের, এদিকে কি বলবো, নীতি কি বলে এটিকে, যে হচ্ছে যে তারা কি করতে চাচ্ছেন তারা আসলে জানেন না। প্রথম দিকে আমার এটাই মনে হয়েছে, বিশেষ করে প্রথম এই 3-4 মাসের কথা যদি বলি। আহ রাষ্ট্র চালানো মানে শুধুমাত্র হচ্ছে যে ওই নির্বাচন অনুষ্ঠানের দিকে যাওয়া, রাষ্ট্র চালানো মানেই হচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক নেতাদেরকে সুবিধা দেওয়া কিংবা কারোর বিচার করার চেষ্টা করা, এটি না। রাষ্ট্র হিসেবে জনগণের জন্য কিছু কর্তব্য থাকে। সেই জায়গাটাতে এই রাষ্ট্র আসলে কতটুকু মনোযোগী হয়েছে, ইভেন যে আমরা শিক্ষার্থীদের কথা বলছি, যে আন্দোলনের ভিতর দিয়ে এসে বাংলাদেশ এসেছে, সেই আন্দোলনকারীদের কথাও যদি বলি, তারা কিন্তু আসলে জনগণের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কতটুকু আগ্রহী ছিলেন সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। তারা আসলে রাজনীতি এবং রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে যাওয়া কিংবা নির্বাচন নির্বাচন না, নতুন দল গঠন না, কি হবে কি হবে না, সেটা ধরনের এক ধরনের অনিশ্চয়তা কিংবা এক ধরনের ধোঁয়াশার ভিতর দিয়ে গেছেন। নিশ্চয়ই অনেকখানি গুছিয়ে উঠেছে, অনেকগুলোই সংস্কারের কথা বলা হয়েছিল, কিন্তু সেটির জন্য আসলে একটি রোড ম্যাপ শুরুতেই যদি করে নেওয়া সম্ভব হতো, তাহলে আমার মনে হয় যে অনেক বেশি তাদের জন্য সুখকর হতো, এতগুলো কথা তাদেরকে শুনতে হতো না। এবং এক ধরনের অসহিষ্ণু অবস্থা কিন্তু আসলে জনগণের মধ্যেও বিরাজ করছে, কারণ জন আকাঙ্ক্ষার যে বিষয়টি থাকে, জনগণ কিন্তু আসলে বাজারে যেতে পারছে না, জনগণ রাস্তায় নামতে পারছে না। আর জনগণের যে স্বাভাবিক জীবনযাত্রার জায়গাগুলো, সেগুলো আসলে ক্রমশঃ, মানে গত 15 বছর যে দুর্বিষহ অবস্থার ভেতর দিয়ে গেছে, তার থেকে খুব বেশি উত্তরণের ঘটনা ঘটেছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। সুতরাং গণমানুষের মধ্যে কিন্তু এক ধরনের অসহিষ্ণুতাও তৈরি হয়েছে। এটি আসলে কি বলে, এটা কি আসলে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। তো সেই জায়গাগুলোতে এই সরকার কোনো কাজ করেনি, প্রথমত। দ্বিতীয়ত যে বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে যে সরকার নির্বাচনের পথে যেতে চায়, এটি যেমন ঠিক আছে, নির্বাচনের জন্য রাষ্ট্র কাঠামো গত 15 বছর ধরে সেট আপ তৈরি করা হয়েছে। আপনি পুলিশের কথা ধরুন না, কিসের জন্য আপনি খুব ভালোভাবে জানেন, 2009 সাল থেকে শুরু করে 2024-এর মার্চ পর্যন্ত 1,24,000 কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হয়েছে, যাদের কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে সেটি নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে।
অনেক রাজনৈতিক নিয়োগ, টাকার বিনিময়ে নিয়োগ এবং ছাত্রলীগের পোলাপাইন থেকে শুরু করে নানান ধরনের কথাবার্তা ছিল। তো সেই জায়গাগুলো এরা মাঠ পর্যায়ে কাজ করবে, এদের দিয়েই পুলিশ কাজ করতে হবে, এদের দিয়েই পুলিশ চলবে। তারা কিন্তু এক ধরনের অসহযোগিতা রাষ্ট্রকে করেছে, আমরা খেয়াল করেছি। প্রশাসনের ভিতর গত 15 বছর ধরে প্রশাসনকে যেভাবে আহ দলীয়করণ করা হয়েছে, রাজনীতিকীকরণ করা হয়েছে, আওয়ামী লীগের বি টিম, সি টিম, টি টিম, মানে পুলিশ লীগ, প্রশাসন লীগ, আমলা লীগ, নানান ধরনের কথা উঠেছে। তো এই বিষয়গুলো আসলে সংস্কার করা দরকার, রিসেটেলমেন্টে যাওয়া দরকার। না হলে কিন্তু যে সুষ্ঠু নির্বাচনের কথা আমরা বলি, সেই সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে সম্ভব হবে না। এবং যে বাংলাদেশের প্রশাসনকে, বাংলাদেশের মাঠ প্রশাসনকে গতিশীল করার জন্য, আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থাকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য, বাজার ব্যবস্থাপনাকে একটি সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো করতে হলে পুরো ব্যাপারটাকে ঢেলে সাজাতে হবে। কিন্তু কিভাবে করতে হবে, কে করবে, এটি আসলে সরকারের প্রথম থেকে খুব বেশি পরিকল্পনার ভিতর ছিল বলে আমার মনে হচ্ছে না। এবং নির্বাচন কবে হবে এটি যেমন আসলে একটি ধোঁয়াশার ব্যাপার, শুরুতে থেকেই যদি সরকারের একটি পরিকল্পনা থাকতো যে তারা জনগণের জন্য বর্তমান ব্যবস্থাপনাকে এগিয়ে নেওয়ার জন্য এই কাজগুলো করবেন এবং নির্বাচনের পথে যাওয়ার জন্য এই সংস্কারগুলো করবেন, এরকম যদি একটা রোড ম্যাপের মতো কিংবা একটা পরিকল্পনা যদি জনগণের সামনে উপস্থিত করতে পারতো, তাহলে মনে হয় যে কিছুটা আমরা যে এখন দ্বিধার ভেতরে আছি, আপনি, আমি এবং অন্য সবাই, সেই দ্বিধাটা খানিকটা হলেও কাটবো। হ্যাঁ, একটু বলে রাখি, এই রাজনৈতিক দ্বিধা থেকে দলগুলো, আমরা খুব শিগগিরই বেরিয়ে আসতে পারবো বলেও অবস্থা আমি দৃষ্টিতে মনে হচ্ছে না। 30 সেকেন্ডে শেষ করি। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন মাঠে রয়েছে, তাদের আসলে ক্ষমতায় যাওয়ার তর সইছে না। এটি খুব স্বাভাবিকভাবেই তারা মনে করছেন যে যত বেশি সময় যাবে আওয়ামী লীগ স্পেস নিয়ে ফেলতে পারে, তাদের ক্ষমতায় যাওয়ার পথে কাঁটা তৈরি হতে পারে। এক ধরনের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করা আছে, এখন শুধুমাত্র মানে একটা ইলেকশন হলেই হয়, তারা তো ক্ষমতায় যেতে পারে। এই যে পিপাসা, এই পিপাসা আসলে সত্যিকারের একটি গ্রহণযোগ্য নির্বাচন শুধুমাত্র একবারের জন্য না, বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, সুতরাং এই নির্বাচন ব্যবস্থা যেন প্রশ্নহীন থাকে সামনের বছরগুলোতে, সামনের দিনগুলোতে, সেটির পথনকশা তৈরি করতে হলে ব্যাপারটা এত সহজ না। জি, সেটি So, নিশ্চিত তারা করতে হবে নির্বাচনের জন্য যতখানি, যে কোনো উপায়ই, এবং সেটি নিশ্চিত সেটার করতে জন্য হবে। অনেক সময় কিংবা অঢেল সময় নেওয়ারও কোনো সুযোগ নেই একদিকে, যেমন আরেকদিকে এই ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা নির্বাচনের মাধ্যমে কোনো না কোনো ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে পিপাসার্থ কাকের মতো তারা মানে সারাক্ষণ করতে থাকেন, সেটিও আসলে করার সুযোগ নেই। হ্যাঁ, মাজার মিলন, তবে আপনার কাছে আমি আবারও ফিরছি। বিপক্ষকে একটি জায়গায় আসতে হবে যে জনগণকেও ভাই দেখতে হবে, টিকিয়ে রাখতে হবে, পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব একটি গণতান্ত্রিক ব্যবস্থাপনার দিকে যাওয়া যায় সেটিরও ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আপনার কাছে আবারও আরেকটি অন্য প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আমি ফিরছি। তবে তার আগে আমি তানভীর হোসেনের কাছে একটু যেতে চাচ্ছি। সেটা হচ্ছে নির্বাচনের সময়সীমা নিয়ে যেমন আলোচনা সমালোচনা ব্যাপক রয়েছে, তেমনি তার পাশাপাশি সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে যে অন্তর্বর্তী সরকার পড়েছে সেটি হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই দুটো বিষয় নিয়ে কিন্তু মানে জনগণের মধ্যেও এক ধরনের অসহিষ্ণুতা রয়েছে, যেটি মাজার মিলন তার বক্তব্যে কথায় বলছিলেন। তো এই বিষয়ে আসলে বাংলাদেশের মানুষ কি আরো কোনো ধরনের ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করতে পারে কিনা, বা এই প্রত্যাশার পেছনে কোনো মানে বাস্তবধর্মী কোনো ব্যবস্থা রয়েছে কিনা? আদৌ বাংলাদেশের মানুষ কি প্রত্যাশা, মানে কিভাবে এইটা থেকে উত্তরণ পেতে পারে? ধন্যবাদ। আমার মনে হয় যে বিষয়টাকে রাজনৈতিক বিষয়, রাষ্ট্র কাঠামো একটা রাজনৈতিক চিন্তার বিষয় এবং রাজনৈতিক প্রচেষ্টা, রাজনৈতিক প্রতিষ্ঠানের বিষয়। সো এখন যে জায়গাটাতে হচ্ছে, যারা বক্তব্যগুলো দিচ্ছে, যারা রাষ্ট্র চালাচ্ছে, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা না থাকাটা বারবার চলে আসছে মানুষের সামনে। তো রাজনৈতিক অভিজ্ঞতাটার সবচেয়ে বড় বিষয় হলো যে রাষ্ট্রকে একটা কনফিডেন্স দিতে হবে, জনগণকে একটা কনফিডেন্স দিতে হবে যে আমরা এই দায়িত্বগুলো নিচ্ছি এবং আমরা এই বিষয়গুলোতে আমরা কাজ করছি এবং কাজ করে দেখাতে হবে। সো এই দুটো জায়গায় একটা হলো যে ব্যর্থতা সরকারের রয়েছে, যেটা মাঝার ভাই বলেছেন। সবচেয়ে আশঙ্কার বিষয় যেটা, সেটা হলো যে স্টেটটা কে নিবে। বিএনপি কিন্তু একটা রিস্ক ফ্যাক্টরের মধ্য দিয়ে আছে। বিএনপির কথার মধ্যে কিন্তু আমরা বারবারই দেখি যে তারা খুব প্রপারলি কথা বলতে পারছে না। বিএনপির মধ্যে আমার কাছে যেটা মনে হয় যে একটা টেনশন আছে, কারণ বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ এত বড় ব্যবস্থা করে নির্বাচন করে টিকতে পারেনি। এখন আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি যদি নির্বাচনে যায়, তারা ভবিষ্যতে টিকতে পারবে কিনা সেটা নিয়ে তাদের মধ্যেও কিন্তু একটা আশঙ্কা রয়েছে। এখন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিভাবে, বা তারা নির্বাচনে যোগ দিবে কিনা, তাদের নেত্রীর বিরুদ্ধে যে চলমান মামলাগুলো আছে সেগুলো কি হবে। বিএনপির নেত্রীর বিরুদ্ধে মামলা দিয়েও সরকার কিন্তু তাকে জেলে রাখতে পারেনি, তাকে কিন্তু সরকার বিশেষ ব্যবস্থায় তাকে বাড়িতে থাকার এবং তার চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করতে হয়েছিল। সুতরাং
এই অভিজ্ঞতাগুলো কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা। আরেকটা বড় বিষয় হলো যে আমরা যারা টিভিতে বা বিভিন্ন কর্মশালায় কথা বলি, আমাদের মতো করে কিন্তু মানুষ চলে না। সেটা গণতান্ত্রিক বিষয় হলো যে আমার একটা ভোট, যে রিক্সাওয়ালা অটো চালায় তারও একটা ভোট, যিনি প্যাডেল চালায় তারও একটা ভোট। সো সেই জায়গাটাতে সংখ্যাগরিষ্ঠের যে আকাঙ্ক্ষা সেটা সরকারকে, দুটো বিষয় আমার কাছে মনে হয় যে এগুলো রাজনীতি না, এগুলো সরকার ইচ্ছে করলেই পারে। প্রথম যেটা হলো যে বিচার আইনের যে বিষয়টা, আইনের শাসনটা প্রতিষ্ঠা করার জন্য সরকারকে অনেক বেশি সিরিয়াস হতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভোকাল হতে হবে, কনফিডেন্ট হতে হবে। সেই জায়গাটাতে জনগণ সত্যি মিস করছে, এটা আমার মনে হয় সবাই একসাথে স্বীকার করবে যে এই জায়গাটায় জনগণ ভীষণ রকমের হতাশ হচ্ছে। আর দ্রব্যমূল্যের যে বিষয়টা, সেটা তো আসলে অনেকগুলো স্টেক হোল্ডার, কিন্তু জনগণের মধ্যে একটা কনফিডেন্ট দিতে হবে যে যেটাই হচ্ছে সেটা কোথাও ইলিগাল হচ্ছে না, সিন্ডিকেট হচ্ছে না, যেটা হচ্ছে সেটা বাস্তবতার আলোকে হচ্ছে। এখন আলুর দাম 400 টাকা কেজি, আপনি জানবেন যে বাংলাদেশের অনেক মানুষ আছে নদীর একটা পাঙ্গাস 1500 টাকা কেজি দিয়ে কিনতে ভালোবাসে। এগুলো মানুষের অতিরিক্ত আবেগ, সেটা কিন্তু বাস্তবতা না। বাস্তবতা হলো যে মানুষ 200 টাকা কেজিতে বাজারে পাঙ্গাস মাছ কিনতে চায়। তো সেই ব্যবস্থা যদি মানুষ পায়, তাহলেই কিন্তু আসলে মানুষ ভালো থাকবে। এবং মানুষ আসলে, বাংলাদেশের মানুষ কিন্তু অসাধারণ। খুব বেশি চাওয়া পাওয়া কিন্তু বাংলাদেশের মানুষের নাই, খুব বেশি আকাঙ্ক্ষা নাই, অন্তত সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে। তো ছোট্ট একটি সুতরাং যে ন্যূনতম চাহিদা, জি প্লিজ। ছোট্ট একটি বিষয় আপনার বক্তব্যেই আমি পেয়েছি, যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ভোকাল প্রসঙ্গে বলছিলেন, তো ব্রিগেডিয়ার এম শাখাত হোসেনের ভোকাল কিন্তু মানে বাংলাদেশের মানুষের কাছে মনে হয় ভালোই লেগেছিল। আপনার কি মনে হয় জনগণ এই যে ভালোবাসছে। উপদেষ্টা পরিবর্তন, এটি আসলে খুব একটা ফ্রুটফুল হয়েছে বলে মনে হচ্ছে না? আপনার কথাই তো সেটি মনে হচ্ছে। আমিও তাই মনে করছি বিকজ মানুষ কিন্তু দু একটা জায়গাতে, যিনি রাষ্ট্র পরিচয়, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি থাকবেন, তাকে কিন্তু ভীষণ রকমের দক্ষ, ভীষণ রকমের বাকপটু, ভীষণ রকমের আইনের প্রতি আইনের কাঠামো বা আইনের মানে আপনার একেবারে গ্রাসরুট লেভেলে আইন কিভাবে কাজ করে সেই জিনিসগুলো তাকে আসলে শক্ত অবস্থানে থাকতে হবে এবং মানে শক্ত ভীষণ অবস্থানে শক্ত থাকতে হবে। অবস্থানে থাকতে হবে। জি জি ওই জায়গাটা আসলে জনগণ মিস করছে। জি, আপনার কাছে আপনার প্রসঙ্গের একটি বিষয় নিয়ে আমি আসব, তবে তার আগে আমি একটু মাঝার মিলনের কাছে যেতে চাই সাংবাদিকতার প্রসঙ্গ নিয়ে। সাংবাদিকতার প্রসঙ্গে নিয়ে একটি কথা বলেছেন আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন সাংবাদিকদের স্বাধীনতায় অন্তর্বর্তী সরকার 1 ইঞ্চিও আটকাবে না। গত 15 বছরে সাংবাদিকতার যে অবনতি হয়েছে, বা মানে যেটি বলছে যে দলীয় মনোভাবের সাংবাদিকতা, দালাল বৃত্তি, লেজুর বৃত্তি বা এই ধরনের সাংবাদিকতা, মাঝার মিলন, এগুলো কোনো কিছুই আপনার অজানা নয়। তো এই প্রেস সচিব শফিকুল আলমের কথা আপনার কেমন মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে গণমাধ্যমের ভূমিকাতে অন্তর্বর্তী সরকার যে কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না, এই বক্তব্য তো আসলে সাংবাদিকদের জন্য আশা সঞ্চার করে। কাদের ভাই, আপনি খেয়াল করেছেন যে আপনারও দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা আমার থেকে মনে হয় 2-1 বছরের বেশি হবে, অন্তত ফর্মাল জার্নালিজমে, টেলিভিশন জার্নালিজমে। তো আমাদের আসলে আমি এই দীর্ঘ 2 দশক কাজ করতে গিয়ে যেটি খেয়াল করেছি যে সাংবাদিকতার ক্ষেত্রে রাষ্ট্র যতবার বাধা দিয়েছে তার থেকে অনেক বেশি বাধা দিয়েছে আমাদের সাংবাদিকরা। ইন্টারনাল যে এটাকে কি বলো, গেট কিপিং, সেই True. গেট কিপিং এর কারণে সাংবাদিকতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পিছনে রাজনীতি জড়িত। প্রধানমন্ত্রীর অফিস কিংবা এখন চিফ উপদেষ্টার অফিসে নিশ্চয়ই এরকম সুযোগ সুবিধা তৈরি হয়নি, আশা করি হবে না। কিন্তু এই যে প্রধানমন্ত্রীর অফিসে সাংবাদিকদের যাওয়া এবং সম্মানিত হওয়া, নানান প্রাপ্তি যোগের যে সমারোহ তৈরি হয়েছিল, সেটি আসলে সাংবাদিকতাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। এবং এই সাংবাদিকদের দলীয় উপকরণে পরিণত হওয়ার বিষয়টি আসলে সাংবাদিকতাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আমি অনেকবার বলি, যদিও এটি আসলে বলাটা চাকুরির জন্য খানিকটা হুমকি স্বরূপ, তারপরেও বলি যে বাংলাদেশের গণমাধ্যমের যে মালিকানার যে চিত্র এবং যে প্রেক্ষাপট তৈরি হয়েছে গত বছরগুলোতে, সেটি আসলে সাংবাদিকতাকে অনেকখানি মেরে ফেলার পথে এগিয়ে নিয়ে গেছে। কারণ আপনি যখন কোনো কর্পোরেট গোষ্ঠীর হাতে সাংবাদিকতা তুলে দেবেন, তখন আসলে সেই কর্পোরেট গোষ্ঠীর এত গোষ্ঠী স্বার্থ থাকে, তাদের বন্ধু বান্ধব, এত কানেকশন, এত ফিনান্সিয়াল কানেকশন, এত মানে রাজনৈতিক আনইথিক্যাল কাজকর্মকে ঢেকে রাখার যে ক্ষমতা প্রয়োগের একটা চেষ্টা, অন্যদের এবং নিজেদের কাজকর্মকে ঢেকে রাখার কিংবা পরস্পরকে টিকিয়ে রাখার যে আসলে দৌরাত্ম্য তৈরি হয়, সেটি রাজনৈতিক থেকে শুরু করে আমলাতন্ত্র থেকে শুরু করে সবার। আমি তো যদি দুর্নীতি নিয়ে কাজ করা একজন মানুষ হিসেবে যদি কথা বলি, আমি সবচেয়ে বেশি
বাধাগ্রস্ত হয়েছে আসলে আমাদের সাংবাদিক কমিউনিটি থেকে এবং ইন্টারনালি। মাজার মিলন, এই নিয়ে আসলে আলোচনা করলে আলোচনা শেষ হবে না, আমাদের আসলে খুবই সময় আমি সংক্ষিপ্ত। একটা পয়েন্ট যোগ করতে চাই। আপনি 30 সেকেন্ড এবং আপনি 30 সেকেন্ড এবং তানভীর হোসেন 30 সেকেন্ড। আমরা চাইবো যে শিক্ষার্থীরা, আমরা ভয় পাচ্ছি এখনো, বিশেষ করে রাজনৈতিক সংবাদ করার ক্ষেত্রে কিংবা আরো বিভিন্ন জায়গায় সংবাদ করার ক্ষেত্রে ভয় পাচ্ছি যে হচ্ছে যে সরকার না চাইলেও শিক্ষার্থীরা কিভাবে নেবেন সেটি এখন আমাদের টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা যে কোনো সময় পথে নামেন, যে কোনো সময় যা কিছু করেন, এটি একটি বিষয়। তবে এটি একটি সাধুবাদ দিতে চাইবো যে প্রধানমন্ত্রীর অফিস কিংবা প্রধান উপদেষ্টার অফিস যেন সাংবাদিকদের কোনো ধরনের কোনো সুবিধা দিয়ে, কোনো ধরনের কোনো বাধা দিয়ে, কোনো কিছু দিয়ে যেন আটকে না ফেলে। সেটি যদি তারা এই কথাটুকু রক্ষা করতে পারেন, তাহলে সাংবাদিকতার শৃঙ্খল খানিকটা হলেও মুক্ত হবে, খানিকটা হলেও এই রশিটা একটু। তানভীর হোসেন 30 সেকেন্ডের মধ্যে বলবেন, আপনি বলতে চাইছিলেন। এই পুঁজিবাদী অর্থনীতির যুগে সাংবাদিকতা করাটা ভীষণ টাফ। আমি নিজেও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছি। তো আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড় যে জায়গাটা সমস্যা, বাংলাদেশের সাংবাদিকদের যে অর্থনৈতিক যে কাঠামো, সেই কাঠামোতে কেউই কথা বলছে না। সেই জায়গাটাতে অবশ্যই সাংবাদিকদের কথা বলা উচিত। অবশ্যই সেই জায়গাটা যদি প্রপারলি হয় যে একজন মানুষের চলতে গেলে মাসে, জি, আপনি একদম বেসিক জিনিসটাই চিহ্নিত করেছেন। তানভীর হোসেন, খুব দুঃখিত, আমি আসলে ফ্লোরটা নিয়ে নিতে হচ্ছে আমাদের সময় সংক্ষিপ্ততার জন্য। অবশ্যই আমরা আরো একদিন এই বিষয় নিয়ে বিশদ আলোচনা করবো আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের দুজনকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশন পরিবারের পক্ষ থেকে। দর্শক, এই ছিল আজকে আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। আবারও ফিরে আসবো এই অনুষ্ঠানে আগামীকাল ঠিক একই সময়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে আমি রিজওয়ান কাদের আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।